আদালতের রায়ের পর যখন আমরা শুনছি হাইকোর্টও বলেছে ছাত্রদেরকে তাদের ক্লাসে ফিরে যেতে, এরপরেও আমরা দেখছি ছাত্ররা তাদের আন্দোলন করে যাচ্ছেন এবং রাজপথ ব্লকেডের মতন আন্দোলন আমরা দেখেছি। সেই সাথে আজকে আপনারা জানেন দর্শক, কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তারা মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার সংবাদ সম্মেলনে বলেছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলবার অধিকার আসলে কারোরই নেই, সেটি কোটা বিরোধী ছাত্রছাত্রী হোক বা যেই হোক। সেটিও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় খুবই যুক্তিসঙ্গত, কিন্তু যখন আসলে মহামান্য আদালত থেকে এক ধরনের রায়ের কথা চলে আসে সেই সময় আসলে এই ধরনের আন্দোলনই বা কতখানি যৌক্তিক, অর্থাৎ আমরা আদালতের কথা মানবো নাকি রাজপথে থেকে আসলে আন্দোলন করবো, এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আদালত ও রাজপথ এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। খুবই সহজ একটি ইকুয়েশন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলেই জানানো গেছে। এরপরেও আমরা দেখছি যে ছাত্ররা আসলে আন্দোলন করছেন এখন। আজকে তারা মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। এখন আসলে তাদের এই আন্দোলন কতখানি যৌক্তিক? না, দেখেন, ছাত্রদের আন্দোলন যৌক্তিক কি না যৌক্তিক এটা প্রমাণ করা খুব কঠিন। তবে আমাদের দেশে ছাত্রদের আন্দোলন একটিও বৃথা যায় নাই, সরকার সেগুলো মেনেছে। যেমন ধরেন, নিরাপদ সড়ক চাই, বাচ্চারা আন্দোলন করেছে। তারপরে সড়ক আইন হয়েছে, কিন্তু সরকার সেটা টিকাতে পারে নাই। সড়ক পরিবহনের নেতাদের চাপে সেটাকে অনেক জায়গায় সংশোধন করছে। দুই হলো এই কোটার সংস্কার আন্দোলন, কোটার সংস্কার যে আগে আন্দোলন হয়েছে 2018 সালে, সেটাও কিন্তু এই সরকারই বাতিল করতে বাধ্য হয়েছে। দ্বিতীয়ত আসেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ করতে চাইছে সরকার, ছাত্ররা নেমেছে, ভ্যাট প্রত্যাহার হয়েছে। দ্বিতীয়ত এখন অনেকে আবার বলে যে এই আইন যেহেতু কোর্টে গেছে, কোর্টের এটা মানতে হবে, অথবা এটা কোর্ট অবমাননা। তাহলে 2013 সালে যে শাহবাগে যে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয়, তখন তার বিরুদ্ধে আন্দোলন হয়। এরপরে সরকার আইন বদলিয়ে সেটা ফাঁসির নিয়ম চালু করে, তখন তার ফাঁসি হয়। তাহলে সেটা অবৈধ ছিল না? এই জন্যে আমি বলছি যে এই যে এই এতগুলো আন্দোলন হয়েছে, একটি আন্দোলনও কিন্তু ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে কিন্তু ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে আন্দোলন করার জন্যে উদ্যমী করে তুলছে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা সারা জীবনই জানি সংবিধান হচ্ছে মাদার ল। সংবিধানে যেটা অস্পষ্ট, অর্থাৎ বুঝতে যদি অক্ষম হয়, তখন উচ্চ আদালতের আপনার মতামত নেওয়া হয়। এখানে 29 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে কোটা অনগ্রসর ব্যক্তিরা পাবে, তবে সংবিধানের সমতার কথা বলা আছে যে সকল নাগরিক সমান। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অবস্থা, যে আপনি যদি সরকার যে তখন প্রজ্ঞাপন জারি করে যে কোটাটা জারি করলো 72 সাল থেকে, সংবিধান তো কেউ মানে নাই, সরকারি চাকরিতে কোটা প্রথা একেবারেই নতুন নয় বাংলাদেশের জন্য। না, এটা 72 সালে যদি 16ই ডিসেম্বর সংবিধান প্রবর্তন হয়, ওই সংবিধানেই কোটা ছিল। তখনকার কোটা থাকার যুক্তি ছিল। একটা বিধ্বস্ত বাংলাদেশ, এখনো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কোটা পদ্ধতি আছে, প্রায় সব দেশে আছে। আমাদের দেশেও এখনো কোটা লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশে একটা ঢালাও পছন্দের কোটা দেওয়া হয়। যেমন ধরেন, হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে আপনার তার পছন্দ মতো মুক্তিযোদ্ধা বানালো, বিএনপি এসে তার মুক্তিযোদ্ধা তার মতো করে বানালো, এখন আবার আওয়ামী লীগ তার মতো করে বানাচ্ছে। এখন হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে একটা জরিপ হয়েছিল বড় বড় গোয়েন্দা সংস্থা দিয়ে, তখন তারা, আমি এটা ওই কমিটির একজন সদস্য আমাকেই বলছে, তারা 85,000, আজ থেকে 20 বছর আগে 85,000 প্রকৃত মুক্তিযোদ্ধা পাইছে। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ যেহেতু স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে ছিল, তিনি এইটা ঘোষণা করে সাহস পায় নাই, তখন তারে রাজাকার বলবে, এটা সেলফ হয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কয়জন তা নাই। সংবিধানে আছে যে পঙ্গু এবং নিহত বলা আছে, যদি এটা শহীদদের জন্য কিন্তু মানে সরকার বিশেষভাবে দেখবে, তাদেরকে দেখবে। শহীদদের আমাদের কোনো তালিকাই নেই, পঙ্গুর তালিকা নেই,
কয়েকজন মোহাম্মদপুর এক জায়গায় আশ্রয় নিয়ে আসে। মুক্তিযুদ্ধের কোনো তালিকা নাই। এখন 85,000 যদি বলেন, আজকে 20 বছরে আরও অন্তত 15-20,000 নর্মালি মারা গেছে। এখন মুক্তিযোদ্ধা থাকার কথা 65 থেকে 70,000। এখানে তো বলা হচ্ছে না। এবং 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, 12 বছর পর্যন্ত মুক্তিযোদ্ধা বয়সে দেওয়া হয়, নিবন্ধন দেওয়া হয়। কিন্তু 12 বছরের একটা শিশু মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র দেওয়া হতো, SLR, 303 রাইফেল, এরকম একটা ভারী, এখনকার মতো অস্ত্র তো কিন্তু তখন ছিল না, অত্যন্ত ভারী। 12 বছরের একটা ছেলে তো ওই অস্ত্র উঁচুই করতে পারতো না। যাই হোক, তারপরেও হয়েছে। কিন্তু তার সাথে যুক্ত হয়েছে আবার তাদের মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। এখন আমারও প্রশ্ন, আমিও কিন্তু ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু আমার নিবন্ধন নাই। আমি আগেও দরখাস্ত করিনি, পরেও করিনি, এবারে করছিলাম। আমার আপনাদের কারণে মুখ চিনে আমার দেয় নাই, পরিষ্কার। অবশ্য পরে সুশাসনের অভাব আছে, সে অফারও আমাকে দেওয়া হয়েছে। আমি জীবনে একটা টাকা চুরিও করি নাই, একটা টাকা দেইও নাই। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা কাউকে মুক্তিযোদ্ধাদের চাইতে আসলে শ্রেষ্ঠ সন্তান তো বাংলাদেশে আর কেউ নেই। তারা তো আসলে কোনো কিছু পাবার উদ্দেশ্যে নিশ্চয়ই যুদ্ধ করেননি। কিন্তু এই যে আসলে কোটা পদ্ধতি, যেটি আপনি নিজেও বলেছেন সারা বিশ্বে এখনো আছে, এই জায়গাটিতে একটু আসতে চাই। আবু জাফর সূর্য, মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্টভাবে একটি কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের সন্তান বা নাতি যারা আছেন তারা কোটা না পেলে আসলে রাজাকাররা পাবেন কিনা, সেটিও তো সঠিক। সেই জায়গাটি থেকেও আমাদের বিরোধ করার তো সুযোগ নেই। এটি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক, আমাদের অগ্রজ, আমাদের শিক্ষক সমতুল্য সাংবাদিক এম এ আজিজ, এবং যারা দর্শক আমাদের কষ্ট করে সহ্য করে শুনছেন বা পরে শুনে থাকবেন। আমি আজিজ ভাইয়ের কথা শুনছিলাম, সে বিষয়ে আমি দুটি কথা উত্তর দেব। আপনি যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কোট করে আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান বা তার উত্তরাধিকাররা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারদের সন্তানরা পাবে? তাহলে রাজাকার কি বাংলাদেশে এখন পর্যন্ত চিহ্নিত করা রয়েছে? সে প্রশ্নটা তো রয়ে যায়। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা মুক্তিযুদ্ধ মন্ত্রী তো বলেছেন যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে একটি কাটছাট করে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছিল এবং তাদের মধ্যে দেখা গেছে যে যুদ্ধকালীন কমান্ডাররাও তারাও রাজাকারের তালিকায় নাম উঠেছে। এরকম তড়িঘড়ি করে আবার সরকার আবার সেটা বন্ধ করেছে এবং সেটা মানে স্থগিত করেছেন। যখন রাজাকারদের তালিকা নাই, আপনাদের দরকার ছিল দেশে রাজাকারদের তালিকাটা করা আগে, যে মহান মুক্তিযুদ্ধে যারা এদেশে আমার জন্মে, এই দেশটা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্মে যারা বিরোধিতা করেছে, এদের তালিকাটা আগে করা উচিত ছিল। এবং আজিজ ভাই বলেছেন একটা সোর্স উল্লেখ করে যে 85,000 মুক্তিযোদ্ধাদের কথা যে এরশাদ সরকারের সময় একটা তালিকা করা হয়েছিল, সেটাই যদি হয়, আমি বলি তার দ্বিগুণও যদি হয়, সেটা যদি হয়, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন কোটি কোটি মানুষ সীমাহীন কষ্টের মধ্য দিয়ে এই মানে সেই 1.5 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধ করতে, দেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছে। অনেকে যুদ্ধ করার চেয়েও যারা বাড়ি থেকে যুদ্ধে গেছে তারা আরও বেশি নির্যাতন এবং কষ্টের শিকার হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম হয়তো লেখা হবে না, কিন্তু এই যে যারা অনেকে বলে থাকেন, এই আলোচনা বলে থাকেন মুক্তিযুদ্ধ করেছি, সেটা কি কোটার জন্য, কি মুক্তিযুদ্ধ করেছি ভাতার জন্য, এখানে এই বাংলাদেশে পরিসংখ্যানও রয়েছে। বাংলাদেশে যত মুক্তিযুদ্ধ করতে গিয়েছে তার 70-এর উপর বেশিরভাগই হচ্ছে কৃষক এবং শ্রমিক। পরিসংখ্যান, তাহলে কত % লোক তাহলে যারা লেখাপড়া জানা তারা মুক্তিযুদ্ধে গেল এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পেল। এবং এই যে এখন মুক্তিযোদ্ধাদেরকে যে কি বলা হয় সম্মানী দেওয়া হচ্ছে, এটা কত বছর পর্যন্ত দেওয়া হচ্ছে? কয় বছর শুরু হলো? যখন তাদের সেই 72, 73, 74, 75 থেকে 80, 82, 84, 90 পর্যন্ত দুঃখ কষ্ট অনেক মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে, এটা সাহস করে বলতেই তো পারে নাই। এরকম দিনও তো ছিল এই বাংলাদেশে। নিশ্চয়ই আজিজ ভাই একজন মুক্তিযুদ্ধ করা মানুষ এবং মুক্তিযুদ্ধকালীন সে ছাত্র এবং মুক্তিযুদ্ধের পরে আজিজ ভাই কিন্তু অনেক বড় ছাত্রনেতা ছিল। আমার যে সহ আলোচক, শুধু সাংবাদিক হিসেবে তারা জাতি তাদেরকে চেনে, কিন্তু অনেক বড় ছাত্রনেতাও ছিল। তখন কি কতজন বলতে পেরেছে? সেই কি অবস্থা ছিল? মুক্তিযুদ্ধের পরই 1-1.5 বছরের মধ্যে দিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি বড় রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছিল। এ কথাও তো সত্য। তাহলে এর মধ্য দিয়ে
আমাদের যে জাতীয় ঐক্যটা মুক্তিযুদ্ধে তৈরি হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পরে জাতির যে উন্নয়ন অগ্রগতি এবং গণতন্ত্র, সুশাসন, সাম্য, মানবিক মর্যাদা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এখানে সবাই একমত হতে পারে না। এই যে আমরা একমত হতে পারছি না আবু জাফর সূর্য, সেই জায়গাটা কিন্তু সংস্কারের কথাও বলা হয়েছে। বিশেষ করে যারা আন্দোলন করছেন তারাই কিন্তু প্রথমে সংস্কারের কথা বলেছিলেন। সংস্কারের তো অনেকটা সুযোগ সরকারের কাছেও আছে, সরকার কতখানি সদিচ্ছা দেখাচ্ছে? সরকারকে সকল সংকটগুলোর সমাধান করতে হবে। এই কোটা বলতে, যারা কোটার আন্দোলন করেছে তাদের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ আজিজ ভাই বলেছে বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন, এই পূর্ব বাংলায় কোনো ছাত্র আন্দোলন কখনো বৃথা যায়নি। আপনি সেটা ধরেন 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে, মানে 69-এর গণঅভ্যুত্থান, কিংবা 6 দফা আন্দোলন, 70-এর জাতীয় নির্বাচন, কিংবা তার পরবর্তীতে এরশাদবিরোধী আন্দোলন, কিন্তু গণজাগরণ মঞ্চ এবং আরও 2-3টা ছোট ছোট যে ছাত্র আন্দোলনের কথা বললো, মানে ইস্যু ভিত্তিক, যে সড়ক নিরাপত্তার জন্য, কিংবা এই 18 সালে যে কোটার ব্যাপারে যে বলছে, এখন এই ছাত্রদের প্রতি আমার করুণা হয়। এখন যারা আন্দোলন করে, আমি জানি না এদের ধাক্কা আমি এখান থেকে নামতে পারবো কিনা, শুধুমাত্র চাকরির জন্য, শিক্ষার লক্ষ্য নিশ্চয়ই বলবেন, আজিজ ভাই বলবেন কিংবা দর্শক জানেন, শিক্ষার লক্ষ্য একটি চাকরি নয়। শিক্ষার লক্ষ্য উন্নত মানুষ হওয়া, শিক্ষার লক্ষ্য হচ্ছে মানবিক মানুষ হওয়া, শিক্ষার লক্ষ্য হচ্ছে বিশ্ব মানব হওয়া। কিন্তু তারা যেটা বলতে চাইছে যে এই কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ছে। মেধাবী, সবাই মেধাবী, চর্চার বিষয়, সবাই মেধাবী, চর্চার বিষয়। আপনি অন্যদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা পড়ে, এর মধ্যে কতজন শিক্ষার্থী ক্যাডার সার্ভিসে যায়, কতজন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয় বলেন? মেধা বনাম কোটা যে একটি শব্দ আমরা বলি, সেটি আসলে আমি ওইখানটায় কথা বলতে চাই যে বিশ্ব পড়াশোনার যে মানদণ্ডের ব্যাপারে একজন শিক্ষকের অনুপাতে 20 জন ছাত্র হবে, আপনারা এই আন্দোলনের সাথে সেটা একটু যুক্ত করেন। অনেক ধরনের যৌক্তিকতা আছে আসলে। তাহলে কি হবে? তখন তো আপনি বিশ্বমানব হবেন, মেধা যোগ্যতা আরো, সেই কথাটা একটু বলেন। এই জায়গাতে আমি আজ একটু আপনার কাছে আসতে চাই। এই যে খুব সুন্দর একটি কথা বলেছেন আবু জাফর সূর্য, শুধুই কি আসলে চাকরির জন্যই, আমরা চাকরি পাওয়ার জন্যই আমরা এই কোটা পদ্ধতি সংস্কার চাইছি কিনা, কিংবা আরো একটি বিষয় আছে, একটা সময় তারা যখন প্রথমে আন্দোলন করেছেন তারা প্রথম শ্রেণী সহ সুনির্দিষ্ট কয়েকটি গ্রেডের সংস্কারের কথা বলেছিলেন, এখন সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছেন, সেটি বা তাদের নিজেদের যে আন্দোলন সেখানে কতখানি সাংঘর্ষিক? না, বিষয়টা হচ্ছে যে সেখানে তারা বলছে, আমার ধারণা যে সংবিধানে আছে অনগ্রসর জনগোষ্ঠী জন্য কোঠা। এখন সব, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে, এবং তারা বলছে সংসদে আইন পাশ করে, এখন আইন যদি পাশ করেন তাহলে তো এটা ফিক্সড হয়ে গেল, আবার আইন পরিবর্তন করতে হবে। ধরেন আমরা যখন স্কুলে বা কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম, তখন কি এই দেশের এত অগ্রগতি, শিক্ষার হার বলেন, সর্বদিকে অগ্রসর ছিল না। এখন তো অগ্রসর হচ্ছে। এই কোটা বছরে বছরে পরিবর্তন হবে এবং তার জন্য সরকারের নীতিমালা থাকতে হবে। এটা আইনের কাছেও ছেড়ে দেওয়া যাবে না। আইনের কাছে, এই জন্য আইনে বলা হয় কি, যেটা অস্পষ্ট সেটা আদালতের মতামত নেবে, কিন্তু আমাদের আইনে তো, সংবিধানে তো স্পষ্ট করে লেখা আছে, অনগ্রসর ব্যক্তি, পঙ্গু এবং শহীদ মুক্তিযোদ্ধা, বা কোনো কোনো ক্ষেত্রে সংবিধানে আরেক ধারে আছে যে সবাই, সংবিধানে মানুষ সবাই সমান। সেই হিসেবে যদি সমতার যেখানে অভাব, সেখানে আপনি এটা সংস্কার করে, এই জন্য সেই সংস্কারের জন্য একটি আলোচনারও তো প্রয়োজন ছিল। সেই আলোচনা কি আমরা হতে দেখেছি? আলোচনাটা তো সরকারের পক্ষ থেকে করবে। জি, যে সরকারের পক্ষ থেকে আলোচনা করবার কথা বলেছেন, কিংবা যারা আসলে কোটা বিরোধী আন্দোলন করছেন তারা, আমরা এটাও বলতে শুনেছি যে আদালতই একটি সমাধান করুক, যেহেতু এখন আসলে আদালতের আওতাধীন আছে পুরো বিষয়টি। কিন্তু আলোচনার কথাও আবার অনেকে বলেছেন, সেই আলোচনা কি এখনো আমরা হতে দেখেছি, কিংবা সেটার সুযোগ আছে কি? সুযোগ, আলোচনা, গণতান্ত্রিক সমাজে আলোচনা আলোচনা আলোচনা, এটার অর্থটা হচ্ছে গণতান্ত্রিক সমাজ। সংলাপ সংলাপ সংলাপ, এটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজ। আপনি আলোচনায় যদি, পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে কি ঝগড়াঝাটি হয় নাকি? আলোচনাই তো হয়, নাকি অন্য কিছু হয়? আলোচনা হয়, একটি সাবজেক্টের উপরে আলোচনাটা হয়। এখন খুব বেশি আলোচনা হয়, আমি যে বললাম যে আমি নামতে পারবো কিনা, এটা আমার ভিন্ন মত। এই ভিন্ন মতটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। যে অনগ্রসরের কথা বলছেন, রাষ্ট্র কি আমার এই সমতার কথা, সাম্যের কথা ছাড়া কি সংবিধানে আর কিছু লেখা নাই? এই ছাত্র সমাজই তো একটা বাংলাদেশ তৈরি করেছে। এই আজিজ ভাইদের মতো লোকরাই তো বাংলাদেশটা তৈরি করেছে, বাংলাদেশের পতাকা তৈরি করেছে। রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটাকে বাংলাদেশ জাতীয় সঙ্গীত নির্ধারণ করেছে। আওয়ামী লীগের কোনো সমাবেশে, সম্মেলনে এটা কি নির্ধারিত হয়েছিল কিনা?
আমাদের পতাকাটা কি আওয়ামী লীগের কোনো সমাবেশে নির্ধারিত হয়েছিল কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই ছাত্র সমাজই করেছে। এই ছাত্র সমাজ ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কথাটা হচ্ছে এই সংবিধান সুরক্ষার ব্যাপারে যে আমরা তো সংবিধানের পক্ষে আছি কথা বলে, তার বাইরে কি ছাত্ররা কি কথা বলতে পারছে না? এখানে কি সুশাসনের সংকট আছে না? গুরুত্বপূর্ণ যারা অংশীজন আছে তাদের সাথে অনগ্রসরের কথা বলি। বাংলাদেশে আজিজ ভাই বলবেন, আমাদের দর্শকরা যারা আমাকে শুনছেন কষ্ট করে, সকল অংশে কি সমানভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে এ রাষ্ট্রে? সকল জায়গায় যেমন চর এলাকার একটা মেয়ে যেমন একটা ভাসমান স্কুলে পড়ে, তার জন্য আপনি কি ব্যবস্থা রাখবেন? হাওর এলাকায় যারা যেখানে স্কুলে নাই, নৌকায় করে স্কুলে যেতে হয়, সেখানে একটা মেয়ের জন্য কি ব্যবস্থা করবেন? রাষ্ট্র তো সেই ব্যবস্থা এখনো করতে পারে নাই। সাম্যের জায়গা তো সেখানেও সাম্য রয়েছে, শুধু আপনার চাকরির একটা কোটা। এটার জন্য সংবিধানের সাম্য, খালি সংবিধান ধরে ধরে বলবেন এটা তো সংবিধানে নাই, আমার সংবিধান নাই, সংবিধান ধুয়ে পানি খান। এম এ আজিজ, এই যে সরকার প্রয়োজনে এই কোটার ব্যবস্থাটি কমাতে বা বাড়াতে পারবে বলে উল্লেখ করা আছে, কিন্তু সেটিও আসলে ছাত্ররা কেউ আস্থা অর্জন করতে পারছেন না। অর্থাৎ কি তাহলে এই সরকারের উপরে ছাত্রদের অনাস্থা নাকি আসলে কি, কেন তারা আস্থা অর্জন করতে পারছে? আমি উত্তরটি নিয়ে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শকদের সন্ধ্যায় একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। আমি আজ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সরকার চাইলেই আসলে এই কোটা পদ্ধতিতে মেধার সাথে কোটার যে সমন্বয় সেটি কমাতে বা বাড়াতে পারবে। এরপরেও ছাত্ররা এক ধরনের অনাস্থার জায়গার কথা বলছেন, কেন আসলে এই অনাস্থা সরকারের প্রতি? এই জন্যেই অ্যাটর্নি জেনারেল বলছে যে আমার জীবনে হাইকোর্ট যে আংশিক রায় দেয় এটা আমি শুনিনি। আর ডক্টর স্বাধীন মালিক বলছে যে বল এখন সরকারের কোর্টে। হ্যাঁ, কারণ হাইকোর্ট যে অংশ অল্প রায় দিয়েছিল, বলছে যে সব কোঠা রাখতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে বলা হয়েছে যে সরকার ইচ্ছে করলে এটা পরিবর্তন কমাইতে বাড়াইতে পারবে। এই জায়গায় প্রশ্ন হচ্ছে অর্থাৎ কম বেশি করতে পারবে। তো সরকার তো এটা তো সংবিধানে সরকারকেই পাওয়ার দেওয়া হয়েছে। যদি নাই হয় তাহলে আগে পরিবর্তন দিয়ে কিভাবে বাতিল করলে একবার আবার একবার দিল কেমনে? কারণ সরকারের এক্সিকিউটিভ ক্ষমতা এটা পারে, এবং এটা এক্সিকিউটিভ ক্ষমতার মধ্যেই রাখতে হবে। এই কারণে আইন করা যাবে না। আইন করলে এটা সিল হয়ে গেল, আবার আন্দোলন হবে, আইন বদলে পার্লামেন্ট লাগবে। ছাত্ররা বলতেছে না যে কোটা সংস্কার করে পার্লামেন্টে আইন পাশ করতে হবে। আইন পাশ করাটা বাংলাদেশ 2 বছর পরে 1 বছর পরে আবার আরেক ধাপ আগায় যেতে পারে, আরেক ধাপ পিছিয়ে যেতে পারে। সংস্কার তো ওইভাবে হবে। যেমন ধরেন এই যে আমি লক্ষ্য করি 40 বিসিএসে 25 জেলার কেউ নেই, পুলিশে কেউ নেই, হ্যাঁ, মানে চাকরি পায় নাই। এখানে তো মুক্তিযোদ্ধা কোটার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এখানেও তো জেলাগুলোকে দেখতে হবে যাতে সব জেলার থেকে 2-1 যায়, এবং যারা যাবে তারা যেন অনগ্রসর হয়। যে গোষ্ঠীর মুক্তিযোদ্ধার ভিতরে অনগ্রসর আসুক, এর ভিতরে গ্রামের লোকে তো বলছে না। আমরা দেখেছি সেখানে তো বলা হচ্ছে মেধাবীদের দিয়েও আসলে সেই জায়গাগুলো আমরা পূরণ করতে পারবো না। মেধাবী হচ্ছে অনগ্রসরের ভিতরে মেধাবী থাকবে। মেধাবীর ভিতরে তো মেধাবীদের তো বলাই হচ্ছে যে মেধাবীরা রিটেন দিবে, ভাইবার দিবে, কোয়ালিফাই করবে, তারপরে আপনার মেধাতে যদি না আসে মুক্তিযোদ্ধার আলাদা কোটা থাকবে, সেখান থেকে আসবে। এখন মুশকিলটা হয়ে গেছে, মুক্তিযুদ্ধের তো আসলে ছেলে পর্যন্ত কোনো কেউ অ্যাপ্লাই করতে পারতেছে, সেই বয়সই তো নাই। 65 বছরে তো রিটায়ার করে, আর চাকরির বয়স তো 27 বছর, অ্যাপ্লাই করতে পারবেন। কেউ তো অ্যাপ্লাই করতে পারেন নাই, তো বয়সের কারণে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 12 বছর মুক্তিযোদ্ধার নিবন্ধন দেয়, তো 65 বছর তো মিনিমাম ছেলেটার হয়েছে, মিনিমাম। সে তো অ্যাপ্লাই করার সুযোগ নাই, 65 বছর তো রিটায়ার করে। তো এই বাস্তবতাটা দেখবেন। এই জন্যে মুক্তিযোদ্ধাদের যদি উপকার করতে হয় তাহলে বলতে হবে যে অনগ্রসর মুক্তিযোদ্ধা। তাহলে এর ভিতরে যারা দরিদ্র আছে এখনও, তারা ভাতা পাক, কোটা পাক, পাইলে তাদের ভিতরে ছেলেরা যদি থাকে, ছোট থাকে, এটি আসলে কোনো না কোনোভাবে একটি সম্মাননার জায়গা। আবু জাফর সূর্য, আপনি নিজেও বলছিলেন আসলে মুক্তিযোদ্ধাদেরকে আসলে যে কোটার ব্যবস্থা সেটি আসলে এক ধরনের সম্মাননা, কিন্তু সেই জায়গাটি থেকে আসলে এই যে আন্দোলন নিয়ে আমরা এত কথা বলছি, সেই আন্দোলনকে অনেক রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে বলা হয়েছে রাজনৈতিকভাবে কোনো প্ররোচনা দেওয়া হচ্ছে, কোনোভাবে ইন্ধন যোগানো হচ্ছে, সেই সুযোগ কি আছে? মুক্তিযুদ্ধ শব্দটা যখনই বলবেন সেটি রাজনৈতিক,
সেটা যে অর্থে বলেন, যেভাবে বলেন, যে রং লাগিয়ে বলেন না কেন, মুক্তিযোদ্ধা শব্দটা যখন যে যার মুখ থেকেই আসবে সেটি একটি রাজনৈতিক শব্দ। এটা একটা অর্জন এই বাঙালির 17 বছরের অর্জনের অংশ এটা। এখন কোটার কথা বলছিলেন, আমি আজিজ ভাই একটি কথা একদম বললো যে একটি কততম যেন 25 জেলার মধ্যে 40তম ভিতরে বিসিএস 25 জেলায়, 64 জেলার মধ্যে 25 জেলায়। আমি কিন্তু আমার আগে যখন কথা বলবার সুযোগ দিয়েছিলেন তখন কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশের সমতার কথা বলছেন, ন্যায্যতার কথা বলছেন, বা সুষম উন্নয়নের কথা বলছেন, আমার দেশে সকল জেলায় কি সকল ধরনের মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? রাষ্ট্র তো এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে পারে না। ওই 25 জেলায় কি কোনো অনগ্রসর লোক নাই? আমি একটু কথা বলি, অনগ্রসরের জায়গা হচ্ছে বিব্রতকর জায়গা হচ্ছে আমাদের যে কথাটা বলতেই হয় যে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবকেও দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিতে। তাহলে ওই অনগ্রসরের বাছাই করতে গিয়ে সেখানে যে আবারই ঝামেলা হবে না। আপনি যেমন বললেন যে বয়স তো 53 বছর বাংলাদেশের স্বাধীনের বয়স হয়ে গেছে, বা 12 বছর ধরা হয়েছে যে একজন 12 বছর বয়স হলেই সে মুক্তিযুদ্ধে যাওয়ার মতো সে তার শারীরিক সক্ষমতা তৈরি হয়েছিল, চিন্তার সক্ষমতার কথা বাদ দিন। তাহলে কেমন করে এখন 50 বছরের লোকজন মুক্তিযুদ্ধ হয় কেমনে? 65 বছর। আচ্ছা আমি বলি 50 বছরের লোকজনও তো পত্রপত্রিকা আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি। এই আরে 9 বছরের মন্ত্রী আছে, পার্লামেন্টে হয়েছে, 9 বছর বয়সে মুক্তিযুদ্ধ হয়েছে। আচ্ছা আমার কথাটা একটু শেষ করতে দেন। তাহলে এই যে ছাত্র আন্দোলন যারা করেছে তাদের কিন্তু সম্মান জানিয়ে বলেছি, বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন বৃথা যায় না। কিন্তু এই ছাত্ররা দেশ বিনির্মাণ করেছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলেন, তারা এই কথাটাও তো বলতে পারে যে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের তারা যে পরিমাণ টাকা পয়সা নিয়েছে সেইটা বের করো। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কোনো বিরোধ নাই, তারা তো বলেছেই সংস্কার চাই, সেটা 2% বলতে পারে, 3% বলতে পারে, 5% বলতে পারে, আন্দোলন দেশের স্বার্থে হোক, এটা জাতির স্বার্থে, এবং অনেকগুলো জিনিস সংস্কার করবার জন্য তারা কথা বলতে পারে। আমি একটু আগে খুব রাক্ষোভের সাথে সংবিধান নিয়ে একটা কথা বলেছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি, তারপরে বলি যে এই সংবিধানে শুধুমাত্র এই যে অনগ্রসর ছাত্র না, আরো তো অনেকগুলো রয়েছে। আমাদের সংবিধানে তো অনগ্রসর বাংলাদেশের নারীদের কথা বলেন, নিবেন না, তার বই নিয়েন না। বাংলাদেশে তো বিনা টাকায় বই দেয়। তার চেয়ে বড় ঘটনা হচ্ছে নারীদেরকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে করতে, সেটা নিয়েন না। তাহলে তারা তো অগ্রসর যদি না থাকে, অনগ্রসর যদি না হয় নারীরা, তাহলে তাদের বিনা টাকায় পড়ান কেন? সুতরাং একসাথে গোজামিল দিয়ে এখানে একটু থাকবে, মানে 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, একটু পানি, বা এরকম করে ডাল আর চাল খিচুড়ি দিয়া, এই খিচুড়ি তন্ত্র দিয়ে কিন্তু পুরোপুরিভাবে সকল বিষয়ে কথা বলেন। আমাদের যে এই মহান সংবিধান, এই সংবিধান আলোকে যে গণতন্ত্রের কথা বলছেন, ন্যায্যতার কথা বলছেন, মানবিক মর্যাদার কথা বলছেন, সাম্যের কথা বলছেন, সর্বোপরি সমাজতন্ত্রের কথা বলছেন, সেটাই যদি হয় সকল দেশের সকল অংশ সমানভাবে উন্নয়ন হয় না। সংস্কারের কথা বলছেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে আসলে সঠিকভাবে এক ধরনের সংস্কার হোক, সেই সংস্কার কি এখনকার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে হওয়া খুব একটা সহজ? আজিজ, সহজ রাজনৈতিক সদিচ্ছা হলেই হবে। আনঅফিশিয়ালি বললাম, এখনো গ্রামে প্রবীণ লোক বেঁচে আছে, যারা আছে তারা জানে কে মুক্তিযুদ্ধ করছে, কে রাজাকার। আপনি যদি এখন এই মুক্তিযোদ্ধা থানা কমান্ড থেকে শুরু করে জামুকা পর্যন্ত এদের দিয়ে করেন তাহলে সঠিক লিস্ট পাবেন না। আপনি ডিজিডিএফআই, এনএসআই, এসবি 3টে বাহিনী লাগাই দেন, তারা করুক, আসে 3 জনের যেটা মেলে তারকে নেন, তারপরে যদি কেউ বাদ পড়ে সেটা আপনার আবার শুনানি করেন, কিন্তু রাজনৈতিক অঙ্গীকারটা থাকতে হবে। যেমন ধরেন ভারতে করে কি, আগে প্রত্যেক বছর আপনার আগে জরিপ থাকে যে কারা অনগ্রসর। তাদের হলো 800 রুপি যদি একটা ফ্যামিলির ইনকাম কম থাকে তারা অনগ্রসর। তাদেরকে এই সবগুলো কোটায়, যেমন আপনি যেমন সূর্য বলছে মহিলা কোটা, অমুক কোটা, যেখানেই হোক কোটা, অনগ্রসর এদেরকে ঢুকানো হয়। এখন ধরেন নারীদের ভিতরে যারা অনগ্রসর তারা ঢুকবে অমুক জায়গায়, কিন্তু ওই যে পরীক্ষা হবে সেখানে কোয়ালিফাই করতে হবে, তারপরে কোটার প্রশ্ন আসবে। আপনি তো একজন কৃষক তো আর বিশেষ অফিসার বানাইতে পারবেন না। এই জন্যই এটা হচ্ছে কি আসলে এক ধরনের মেধা বনাম কোটা না ভেবে আসলে আমাদের মেধাবীদের জন্য এই কোটার ব্যবস্থা করা প্রয়োজন। মেধাই হচ্ছে কি মিনিমাম একটা বটম লাইন থাকবে মেধার, যে রিটেন দিয়ে কোয়ালিফাই করলে ভাইভাতে তার কোঠায় যার কোঠা আগেই নির্ধারিত থাকবে, এতজন এই কোঠায় যাবে, এতজন এই কোঠায় যাবে। এখানে তো মুক্তিযোদ্ধাদের এত পার্সেন্ট অত পার্সেন্ট লাগেই না,
লাগেই না, কোনো এরপরে সেক্টরে আসলে লাগেই এই যে না। আমরা সবাই যৌক্তিক আন্দোলন বলছি, একটা সময় পর্যন্ত সবাই যৌক্তিক আন্দোলন বলেছেন ছাত্রদের এই আন্দোলনকে, সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করার মতন অনেক ধরনের সমালোচনার জায়গা আমরা শুনেছি। ছাত্র সমাজ সেটাই বলেছে, তাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অনেকভাবে চেষ্টা করা হয়েছে, সেগুলো কেন করা হচ্ছে? এই জায়গাটিতেও আসবো। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশসন্ধ্যা আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসন্ধ্যা দেখছেন। আবু জাফর সূর্য, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে অনেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন ছাত্ররা। আসলে কি কোনো গোষ্ঠী আসলে সবসময় ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার পেছনে থাকে কিনা? আপনি যেমন যৌক্তিক আন্দোলন বলেছেন, আমি বাংলাদেশের ছাত্র আন্দোলনকে, এই যে আন্দোলন যেটা বলছি, বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনটাকে সবসময় আমি সাধুবাদ জানাই। যে আমি এই কথা বলছি সে আমিও কিন্তু ছাত্র আন্দোলনের সাথে কোনো না কোনো আমার বয়সে আমি যুক্ত থেকেছি। কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে যে যৌক্তিক তখনই বলবো এই ছাত্র সমাজ যখন বাংলাদেশ বিনির্মাণ করেছে, এই বাংলা ভাষায় যে কথা বলছি, এইটা যখন এই ছাত্র সমাজ জাতিকে উপহার দিয়েছে, স্বাধীনতা সংগ্রাম সকল কিছুই করেছে। এখানে শুধুমাত্র চাকরি, মেধাবী তো ওনার চাকরি করতে আসছে না, ওনাদের কথা হবে মেধাবীরা বাংলাদেশ চালাবে। আবারও শব্দটা বলি, ওনাদের দাবি হচ্ছে যে মেধাবীরা দেশ চালাবে, সেটা হচ্ছে সাম্য, সেটা হচ্ছে বাংলাদেশের কথা। তোমরা চাকরির জন্য, তোমাদের কোটার জন্য কথা বলা দরকার, যে মেধাবীদের বাংলাদেশের চালাতে, চাকরির জন্য না, বাংলাদেশ চালাবে মেধাবীরা, এবং মেধাবীরা বাংলাদেশ চালালে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সেবা দিতে পারবে এই মেধাবীরা, এবং এগিয়ে গেলে সেটা যে বলা হয়ে থাকে এরকম যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেই স্বপ্নটা পূরণ হবে। যে মুক্তিযুদ্ধের সময় যে মহান এই গানটি ছিল, তো মেধাবীদেরকে সেবাটা দেশটা চায়। এবং এখানে যদি ওই যে বলো যে আমি তো কথা বলেছি যে একজন শিক্ষকের বিপরীতে 20 জন ছাত্র এরা শিক্ষা নিবে, বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য পর্যাপ্ত টাকা দিতে হবে, কিংবা হলের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতে হবে, লাইব্রেরিতে থাকে, তাহলে কি হবে? সে বিশ্ব মানব হয়ে উঠবে। শুধুমাত্র বাংলাদেশের জন্য মেধাবী হবে না, এই শিক্ষার্থীটা, এই মেধাবীটা শুধু বাংলাদেশ চালাবে না, যদি বিশ্ব চালাতে পারে, তার জন্য তাকে আরো যোগ্যতা তৈরি করবার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করা মানে হচ্ছে কি, শিক্ষার্থী যারা আগামী দিনের বাংলাদেশ, সেই শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরো নিশ্চিত হওয়া মানে হচ্ছে কি, এরাই বিশ্বকে, এরা জাতিসংঘে প্রতিনিধিত্ব করবে, এরা প্রতিনিধিত্ব করবে, এরা বাংলাদেশকে সর্বাগ্রে সব জায়গায় নিয়ে যাবে। এখন শুধুমাত্র কি হচ্ছে যে এমএ পাস বিএ পাস হচ্ছে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ভিত্তিক কথা তো বলে না। এত এমএ পাস পৃথিবীতে তো না, কোথাও নাই। একটা জেলা, উপজেলা শহরে একটা বিশ্ববিদ্যালয় কলেজ এমএ পাস করে বেরোলেছে, কি শিখলো? কেরানি শিক্ষা। তা কেরানি শিক্ষার পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক কারিগরি শিক্ষার কথা বলি, এবং কারিগরি শিক্ষা বলে কাজ আমার শিক্ষা দেবে আমাকে উন্নত চিন্তা এবং আমার কাজ করার একটি যোগ্যতা। আমার কেরানি করে গিয়ে সিভিল সার্ভিসে গিয়ে আমি সচিব হব এবং ফাইলে শুধু নোট দেব, এইটার জন্য রাষ্ট্র চায় না। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই। একদম শেষ প্রশ্নটি করতে চাই আপনার কাছে, আদালতে এই সমস্যার সমাধান হবে বলে সবাই প্রত্যাশা করতে চাইছে, এরপরেও যদি আসলে আমরা আন্দোলনকে রাজপথে দেখি, সেটি কতখানি সমীচীন? না, দেখেন, আমি আগেও বলেছি এটা নির্বাহী আদেশে এটা হওয়া উচিত। অ্যাপিলেট ডিভিশনে এটা গেছে, অ্যাপিলেট ডিভিশনের রায় কিন্তু এটা আইন, এটাও চেঞ্জ করা যাবে না। সুতরাং এই রকম বেড়াজালের মধ্যে ঢুকায় দেওয়া উচিত হবে না। সুতরাং এটা সরকারের ক্ষমতা আছে, সরকারের হাতেই এটা থাকা উচিত। এবং তার আগে এই জটিলতা যাবে না, কোটা এত পার্সেন্ট কোটা, অমুকটা অত পার্সেন্ট কোটা, এটার দরকার নাই। আপনি ধরেন 4 জনের একটা পরিবার ধরে কত আয় হলে বাংলাদেশের কন্টেস্টে অনগ্রসর তালিকায় পড়ে, এই তালিকাটা করেন, আপডেট করেন। প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত অমক, যেগুলো নিয়ে কনফিউশন, এটা তালিকা করেন। তারপরে প্রত্যেকটা পিএইচসিতে পরীক্ষা হবে, অনগ্রসর হিসাবে কোটা থাকবে, কোটায় চলে যাবে। তাহলে আমার মনে হয় এইটাই পার্মানেন্ট হওয়া উচিত। এবং দেশের সংস্কার হওয়া প্রয়োজন। হ্যাঁ, সঠিক বৈজ্ঞানিক সমস্যা। যেমন ধরেন ভারতে, ওই তো বললাম না, 800 রুপির নিচে যারা আয় সেই ফ্যামিলি অনগ্রসর, সেখানেই কোটা পায়। কিন্তু আমাদের দেশে ধরেন, আমি যেটা বললাম না, এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে অনগ্রসর, আমার পরিবারকে অনগ্রসর, সূর্যর পরিবারকে অনগ্রসর ধরা হবে না। কারণ হচ্ছে যে আমরা চলতে পারি, আমার যেমন আয় নাই, তারপরেও আমি চলতে পারি, সমস্যা নাই। তো এই জন্যে যারা আমাদের দেশে এখনও ধরেন পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব, আপনার 5 ভাগ লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 5 ভাগ লোকের হাতে 0.31% সম্পদ। বৈষম্যটা কি পরিমাণ! আপনি যদি এখন
যার টাকা আছে, যার সন্তান পড়াইতে পারে, সে এসে সব লয়ে গেল, তাহলে তো হবে না। জি জেলা কোঠায় যেমন আমি বললাম যে একটা বিসিএসে আপনার 15টা জেলার কোনো লোকই কোয়ালিফাই করে নাই। সবাই আসলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাক, সেটা একটি বড় না, যোগ্যতাও না, আমার বৈজ্ঞানিকভাবে কোঠা করতে হবে যাতে করে দেশে সুষম এটা বন্টন হয় এবং সুষম উন্নয়ন হয়। ধন্যবাদ এম এ আজিজ এবং আবু জাফর সূর্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।